আমরা এখন আছি বাংলাদেশের ভিতরে। আমি যদি দেখাই, একটু দেখাবেন। এই যে দেখেন 1986 1986 সালে কিন্তু পিলারটা কিন্তু এখানে বসানো হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের পিলার। আর আমি যদি এখান থেকে আরেকটু এই পাশে যাই, এটা হচ্ছে ইন্ডিয়া। আমি বর্তমানে ইন্ডিয়াতে আছি। এই পাশে দেখেন ইন্ডিয়া 1986। এই ধান খেত পার হয়ে সামনে বিজিবি ক্যাম্প। তোমরা কি বর্ডার পর্যন্ত যাইতে পারো? বর্ডারের যে ওখানে যে প্রাচীরটা আছে, ওই যে শিখ লাগানো আছে, শিখ পর্যন্ত যাইতে পারো? না, পিলার পাহাড়ে একটু যাইতে পারো, কিন্তু ওই শিখ পর্যন্ত যাইতে পারো না। ওই শিখের ওপারে হচ্ছে ওই যে ওরা বসে বসে আছে না, হানাদার বাহিনী, 71-এর হানাদার বাহিনীর মতো ওরা বসে আছে। পিলারটা আমরা যেটা দেখালাম, পিলারটা একটু যদি সামনের দিকে পার হওয়া যাইতো, ক্রস করা যাইতো, তাহলে আমাদের খবর ছিল। তাহলে একটা বিষয় দেখেন যে পাশাপাশি আমরা আছি, এক পাশে ইন্ডিয়া আর এক পাশে বাংলাদেশ, অথচ আমরা একজন বা একটা মানুষ আর একটা মানুষের সাথে সাক্ষাৎ করতে পারছি না বা যাইতে পারছি না। আসসালামু আলাইকুম। শীতের সকালে সিলেট হবিগঞ্জ জেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমরা আছি মাধবপুর উপজেলার চৌমোহনী ইউনিয়নের নয়নপুর নামক একটি প্রত্যন্ত গ্রামে। এই গ্রামের পাশেই ভারতের আগরতলা। আজ সকালটি এই গ্রামের মানুষদের সাথে কাটাবো আর আপনাদের জানাবো বর্ডারের আশেপাশের মানুষের জীবনযাপন সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমি আছি শাওন আর আপনারা দেখছেন শাওন ব্লগ। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই ঘাস নিয়ে কোথা থেকে আসলেন চাচা? এখানে কি আমাদের বর্ডারও সাইড আছে না? আচ্ছা, যাদের এই যে বর্ডারের পাশে যে জমিগুলো আছে না, তারা যে কাজ বাজ করে, তারা কিভাবে করে? আপনার যদি জমি থাকে মানে বর্ডারের সাইডে আছে, আপনার মনে করেন ধান টান ফলাতে হবে না, তাহলে সেক্ষেত্রে কি কোনো ঝামেলা হয় না তো? না, এই জমি জমাগুলোতে আপনার ধান টান ফলাতে পারেন তো, মানে আবাদ টাবাদ করতে পারেন তো। চাচার নাম কি? এটা হচ্ছে নয়নপুর প্রাথমিক বিদ্যালয়। সকাল হয়ে গেছে, আমরা সবাই ঠিক আছে চাচা, থ্যাংক ইউ। সকালে আমরা একটা চাচার সাথে কথা বললাম। আর একটু সামনে আছে বর্ডার, বাংলাদেশ ইন্ডিয়া যে বর্ডারটা, বর্ডার পার হইলেই কিন্তু আগরতলা। এখন সময় হচ্ছে সকাল 6:52 বাজে। এখানে একটা ভাইকে দেখতে পাচ্ছি, ছোট্ট একটা ভাই। নাম কি? আরিফ। আরিফ ভাই না? ওই যে সেলোট আছে, সেলোটে এদিকে গিয়ে একটু পরে ইন্ডিয়ার বর্ডার দেখতে পাবেন। এর একটু আগে গেলে আগরতলা দেখতে পারবেন। বর্ডার থেকে আগরতলা দেখা যায়। আমরা আরিফ ভাইয়ের সাথে কথা বললাম, ছোট্ট একটা ভাই, আরিফুল ভাই। তো আজকে আমরা আসছি মূলত হচ্ছে মাধবপুরের হচ্ছে নয়নপুর নামে একটি গ্রামে, যে জায়গাটাতে আছি বর্তমানে। এটা হচ্ছে নয়নপুর, বাংলাদেশের নয়নপুর, মাধবপুর হবিগঞ্জ জেলা বলে। আর আপনার পাশেই আমরা যদি পার হই, এই পাশে যদি আমরা সামনের দিকে আগাই, তাহলে হয়তো 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার পরে আগরতলা পড়বে। আমরা ধীরে ধীরে বর্ডারের দিকে যাব, আপনাদেরকেও দেখাবো এই এলাকার বা এই গ্রামের প্রাম্ভন্য চিত্র। আর দেখতে থাকুন, আশা করি ভালো। তো আমরা বন্ধুরা এই মেঠো পথ ধরে হাঁটছি, গ্রামের যে মেঠো পথ, এই মেঠো পথ ধরে আসছি। আজকে আমাদের যে গন্তব্যস্থল সেটা হচ্ছে আমরা বর্ডারের সাইডে যাব। আপনাদেরকে এই পাশ থেকে যদি আমরা আগরতলা দেখাতে পারি, সেটা আপনাদেরকে দেখাবো। এই গ্রামের যে মানুষের চিত্র, সেটা প্রতিটা গ্রামের মানুষের চিত্র হচ্ছে একটু ভিন্ন। ওই গ্রামে আমরা অলরেডি এখন হয়তো 7টার মতো বাজে, কিন্তু আমরা কাউকে দেখতে পাইনি, সবাই তো ঘুমাইতেছে। সবগুলো বাড়ি দেখেন, এখানে বাড়িগুলো সবগুলো হচ্ছে মাটির বাড়ি, মানে বেশি অংশ বাড়িগুলো মাটির বাড়ি। এর আগে মাটির বাড়ি আমরা দেখছিলাম বগুড়াতে, আমি যে ব্লগগুলো করেছি, বগুড়ার যে সুন্দর সুন্দর ব্লগগুলো আছে, সেখানে কিন্তু মাটির বাড়ি আছে। তো এই নয়নপুর প্রত্যন্ত একটি গ্রামে এসে মাটির বাড়ি দেখতে পেলাম, সত্যি ভালো লাগতেছে। সম্পূর্ণ ধানি আবাদ, এগুলো সম্পূর্ণ ধানি আবাদ। আপনার ধানগুলো দেখেন, অনেক ভালো হয়েছে ধানগুলো, পুরোটাই কিন্তু ধানি আবাদ। চলুন আমরা দেখি এই গ্রামে একটু সকাল সকাল একটু চা খাই। আসেন, চা আছে কিনা দেখি। দাদা ভাই চা আছে? দাদা ভাই আছে।
আমরা 4 জন 4টে চা দেন। আচ্ছা, এই যে এদিকে যে আমাদের যে বাংলাদেশে বিজেপিরা থাকে তাদের সাথে কি আপনারা কথা বলতে পারেন বা তাদের আশেপাশে আপনারা তো যেতে পারেন না? চাচা তো মনে হচ্ছে যে এখানে জন্মস্থান, না? এখানে বেড়ে ওঠা, এখানেই বাচ্চা কাচ্চা সবকিছু, এখানেই সবকিছু। চাচার কাছে চা খাচ্ছি আমরা। চা খাচ্ছি সকালবেলার রিফ্রেশমেন্টের জন্য, টাটকা চা। চাটা ভালো হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা চা শেষ করলাম। তো নয়নপুরের একটা চাচার দোকান থেকে চা খেলাম। আপনারা দেখলেন একটা মানুষ দূর থেকে আসলে সেই মানুষদেরকে কাছে যে টেনে নেয়, এই বিষয়টা সত্যি আমার অনেকটা ভালো লাগছে। তাদের ব্যবহার এবং সত্যি মাটির মানুষের মতো এই অঞ্চলের মানুষের। আর আমরা এখন বর্ডারের দিকে যাচ্ছি। গ্রামে আসছি, গ্রামে ফিরলিব না তা কি ব্যাপার হয়। ধান কিন্তু কাটা হয়ে গেছে, এখন ধানগুলো মূলত এই পাশে হচ্ছে মাড়াই করা হবে। ছোট ছোট 2টা ভাই ধানগুলো নিয়ে আসলো, এখানে মাড়াই করবে। আর এরকম সকালে যে পরিবেশটা, আমি মনে হয় 5 বছরে ওই পরিবেশটা পাই নাই। কারণ আমি গ্রামে সবসময় কমই যাই, যখন যাই তখন হয়তো ধানের সিজনটা থাকে না, আবার তখন হয়তো দেখা যায় যে অন্য সিজন একটা চলে আসছে সামনে। বিজিবি যে ক্যাম্প, তো সেই ক্যাম্পের ওইদিকে আমরা যাব। আর বর্ডারের সাইডে আমার কিন্তু এটাই ফার্স্ট ব্লক। এই সাইডে মুরগির ফার্ম আছে, পুরোটা মুরগির ফার্ম। এখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, এইগুলোতে মুরগির ফার্ম আছে। সকালে সূর্যটা দেখেন, শীষের কণাগুলো দেখেন, এখনো পর্যন্ত শিশির থেকে মনে হয় এখনো পরেই নাই। ধানের আগায় আগায় যে শিশিরটা দেখেন, খুব সুন্দর শীতের একটা সকাল। এখানে যে খামারটা কিন্তু বিশাল একটা খামার, ফার্মের মুরগির খামার। এটা খুব বড় একটা খামার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সীমানা, এখানে আমরা বিজিবিদের পাবো, বুঝলেন? এটা ভয় পাওয়ার কিছু নাই। আসেন আপনারা, যুদ্ধে যাচ্ছে মনে করেন। সামনে কিন্তু ওই যে আমাদের প্রাচীর, সীমানার প্রাচীর। এটা হচ্ছে আমাদের সীমানার প্রাচীর, ওই যে সামনে দেখা যাচ্ছে। আমি কিন্তু গাইজ, আমরা এখন চলে আসছি সীমানার প্রাচীর। দেখেন এই সাইড হচ্ছে সীমানা প্রাচীর। আমরা মূলত বাংলাদেশের সীমানা প্রাচীরটা ক্রস করতে পারবো না। তবে একটা বিষয় কি, রাতের যে লাইট গুলো হয়, আমি রাতে ফলো আপ করছি, ইন্ডিয়াদের যে লাইটটা, এই লাইটের পাওয়ারটা প্রচন্ড পাওয়ার। ওই এরিয়া থেকে এই এরিয়া একদম ক্লিয়ার দেখা যায়, এরকম একটা লাইটের পাওয়ার থাকে। এই যে বাংলাদেশের চেকপোস্ট 1986। আমরা এখন আছি বাংলাদেশের ভিতরে। আমি যদি দেখাই, একটু দেখাবেন। এই যে দেখেন 1986, 1986 সালে কিন্তু পিলারটা কিন্তু এখানে বসানো হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের পিলার। আর আমি যদি এখান থেকে আরেকটু এই পাশে যাই, এটা হচ্ছে ইন্ডিয়া। আমি বর্তমানে ইন্ডিয়াতে আছি। এই পাশে দেখেন ইন্ডিয়া 1986, মানে এই পিলারটা কিন্তু আমাদের সীমানা নির্ধারণ করছে। এই যে দেখতে পাচ্ছেন যে প্রাচীরটা, এটা হচ্ছে মূলত হচ্ছে ইন্ডিয়ানদের প্রাচীর। ওনারা হচ্ছে ইন্ডিয়ান মানুষজন, ওই পাশে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, প্রাচীর ওই পারে দেখতে পাচ্ছেন। আর এই পাশে আমরা হচ্ছে বাঙালি দাঁড়ায় আছি। তাহলে একটা বিষয় দেখেন যে পাশাপাশি আমরা আছি, এক পাশে ইন্ডিয়া আর এক পাশে বাংলাদেশ। অথচ আমরা একজন বা একটা মানুষ আর একটা মানুষের সাথে সাক্ষাৎ করতে পারছি না বা যাইতে পারছি না। এখানে যাইতে গেলে আমাদের কিছু রুলস থাকে, আমাদের পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, তারপরে ভিসা যদি ইন্ডিয়া সাবমিট করতে হয়, ইন্ডিয়া যদি ভিসা অ্যাপ্লিকেশন গ্রহণ করে তারপরে আমরা যেতে পারবো। এভাবে আমরা কিন্তু যেতে পারবো না। দেখেন এই পাশে হচ্ছে প্রাচীরটা, এটা হচ্ছে ইন্ডিয়ার, আর এই পাশে হচ্ছে আমরা বাংলাদেশে। এই যে দেখেন সীমানা প্রাচীর, ওইটা হচ্ছে বিএসএফ এর। ওই পাশে রিস্ক নিতে চাচ্ছি না, এই জন্য আমরা যাচ্ছি না। ও কাকা, এই বিজিবি ক্যাম্পটা করে, বিজিবি ক্যাম্প। ওই যে কাকা ধান নিয়ে দাঁড়ায় আছে। মানে দেশটাকে যারা অত্যন্ত প্রহরীর মতো রক্ষা করতেছে, তাদের সাথে আমরা সাক্ষাৎ করতে মূলত যাচ্ছি। চাচার সাথে কথা বললাম যে চাচা বিজিবি ক্যাম্পটা কোথায়। চাচা বললো সামনে, আমরা এদিক দিয়ে যাবো বিজিবি ক্যাম্পে। আমরা ভাইদের সাথে কথা বলবো, হৃদয়টা শান্তি করবো। বর্ডারে আসছি, বর্ডারের পাশে ভাইদের দেখবো না তা কিভাবে হয়, দেখতে থাকুন।
ধান কাটার জন্য দুইটা ছোট ছোট শিশু আসতেছে, ওরা মনে হয় ধান কাটবে। কোথায় ধান কাটবে তোমরা? এটা ধান কাটবা? এখানে আমাদের বিজিবি ক্যাম্প কোনটা? আরো অনেক দূরে। তাহলে কোন দিক দিয়ে যাবো আমরা? হ্যাঁ, ও ধান ক্ষেত, এই ধান ক্ষেত পার হয়ে সামনে বিজিবি ক্যাম্প। তোমরা কি বর্ডার পর্যন্ত যাইতে পারো? বর্ডারের যে ওখানে যে প্রাচীরটা আছে, ওই যে শিক শিক লাগানো আছে, শিক পর্যন্ত যাইতে পারো? হ্যাঁ, তোমরা কত দূর পর্যন্ত যাইতে পারো? ওই পিলারটা পর্যন্ত? পিলার পাড়ে একটু যাইতে পারো, কিন্তু ওই শিক পর্যন্ত যাইতে পারো না। ওই শিকের ওপারে হচ্ছে ওই যে ওরা বসে বসে আছে না, হানাদার বাহিনী, 71-এর হানাদার বাহিনীর মতো ওরা বসে আছে। পিলারটা আমরা যেটা দেখালাম, ওই পিলারটা একটু যদি সামনের দিকে পার হওয়া যাইতো, ক্রস করা যাইতো, তাহলে আমাদের খবর ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ঠিকভাবে পার হয়ে আসছি। এই সামনে ওই বাগানটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই বাগান পার হয়ে ওই পাশে হচ্ছে বিজিবি ক্যাম্প। তো বিজিবি ক্যাম্পে আমরা যাব। এখানে ভাইরা আছে কিনা, ভাইদের সাথে যদি আল্লাহ তৌফিক দেয় বা ওনাদের যদি সময় হয়, কাজে ব্যাঘাত না ঘটে, তাহলে আমরা হয়তো কথা বললেও বলতে পারি। এখানে দেখেন ভাইরা ধানিয়াবাদে জমিতে ধান কাটতেছে সকালবেলা। এখান থেকে বিজিবি ক্যাম্পটা কত দূরে? 5-6 মিনিট ভাই দিয়ে হাঁটতে হবে না? এটা তো জমিতে পানি আছে, আল দিয়ে যাওয়া যাবে? ওই যে হচ্ছে রোড না, এই রাস্তা দিয়ে গেলেই পাওয়া যাবে না? ঠিক আছে ভাই, আপনার নাম কি? মোহাম্মদ জহির মিয়া। জহির ভাইয়ের সাথে আছি নয়নপুর গ্রামে, চৌমনি ইউনিয়ন পরিষদ, মাধবপুর, হবিগঞ্জে। আমরা যাচ্ছি বিজিবি ক্যাম্পের দিকে। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এই পানির কারণেই মূলত হচ্ছে উঁচা করে কাটতেছে। ধান কেমন হয় এদিকে? ধান কেমন হয়? 15-20 মন হয় খন্দে? 2 সিজনে কি চলে? 2 সিজনই চলে না? 3টা সিজন চলে? বাহ, 15 থেকে 20 মন করে ধান হয় আলহামদুলিল্লাহ। তো ওনারা আলহামদুলিল্লাহ ভালো আছে। এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনো ঘটছিল? কোনো অসাবধানতার কারণে কোনো কিছু ঘটছে বা ফায়ার করছে বিজিবি, এই ধরনের কোনো ঘটনা কি ঘটছিল আজ পর্যন্ত? আপনারা তো এলাকাতেই আছেন, এদিকে হচ্ছে না? না, সবকিছু ঠিকঠাক আছে এদিকে। এইটা হচ্ছে টমেটোর ক্ষেত। টমেটোর আবারটা অনেকটা জায়গা জুড়ে, বিশাল টমেটোর ক্ষেত। এদিকে টমেটো ভালো আবাদ হয়। এই টমেটোর ক্ষেত এই পাশে আছে, এই পাশে টমেটোর ক্ষেত আছে, অনেকটা জায়গা জুড়ে টমেটোর ক্ষেত আছে। আর টমেটোর ক্ষেতে দেখে না, এই যে এখানে প্লাস্টিক গুলো দেওয়া হয়েছে না, এই প্লাস্টিক গুলো মূলত দেওয়ার কারণ হচ্ছে যে এত বিশাল ক্ষেত, যে টমেটো যখন বড় হবে তখন নিচে তো ঘাসগুলো হবে বড়, তো এই ঘাসগুলো যেন না বাড়তে পারে, ঘাসগুলো এই প্লাস্টিকের কারণে মরে যাবে, এই জন্য মূলত হচ্ছে টমেটোর ক্ষেতের উপরে প্লাস্টিক দেওয়া হয়েছে। লেবু দেখেন আপনারা, লেবু তাকাই তাকাই আছে, অনেক লেবু। এটাও একটা লেবুর বাগান, এটাতে লেবু ধরছে, লেবুর বাগানে অনেকগুলো লেবু ধরছে। এই পাশে আবার কি হচ্ছে, আরেকটা বাগান দেখতে পাচ্ছি। আস্তে আস্তে একটা বাসা দেখা মিললো। আপনারা কি জানেন এটা কি বাস? এই বাসগুলো, এগুলো হচ্ছে তারাই বাস নামে পরিচিত। দেখেন এই বাসগুলো সবসময় ছোট হয়, এই যে দেখেন ছোট বাস, অল্প হালকা ছোট বাসগুলো এরকম ভাবে বাঁশের ঝাউ থাকে। এই তারাই বাস দিয়েই মূলত হচ্ছে, তারাই বাঁশের একটা ফুল থাকে বাঁশের মাথাতে, সেটা দিয়ে মূলত ওষুধ হয়। আমাদের বর্ডারে যারা থাকে, যে ভাইয়েরা আছে, তারা মূলত এই জায়গার ভাইয়েরা এইখানে থাকে, মনে করেন ডিউটি শেষ করে আসে, তারা তাদের যে জায়গাতে তারা রেস্ট করে, এটাই মূলত সেই জায়গা। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জি ভালো আছি। এটা কি আমাদের বর্ডার গার্ডের, এটা আমাদের ক্যাম্প না? বিজিবির ক্যাম্প মূলত, এটাই হচ্ছে ক্যাম্প। এই ক্যাম্পে বাংলাদেশি বিজিবি যারা বর্ডার গার্ড আছে, বিজিবি, তারা এখানে মূলত থাকে। এখান থেকে মূলত তারা হচ্ছে ডিউটি করে। তো আমরা রানীখোলা সীমান্ত ফাঁড়িতে আসছিলাম, বিজিবিদের সাথে কথা বললাম। আসলে এটা ক্যামেরার সামনে কথা বলা নিষেধ, ওনাদের ভিতরে বা ওনাদের ফাঁড়ির ভিতরে ক্যামেরা ওপেন করা নিষেধ, তো এই জন্য আমরা ওপেন করতে পারলাম না। ওনাদের সাথে এমনি মৌখিকভাবে কথা বললাম। ওনারা বললো যে এখন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী এখন পুরো বাংলাদেশের একটা সমস্যা দেখা দিচ্ছে, এই জন্য বর্ডারের দিকেও ইন্ডিয়ারা সবসময় বেশি নজরদারি করতেছে। তো আমাদেরকে যেতে নিষেধ করলো যে ওই সাইডে না যাওয়াই ভালো, ওরা টল দিতে হয়তো বা দেখলো, দেখে ধরে নিয়ে যাবে। তো মূলত এই জন্য হচ্ছে আমরা হাড়িতে কথাবার্তা বলে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা যাক সামনের দিকে যাবো, আপনাদেরকে আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো।
তো এই অঞ্চলে যেখানে যাবেন প্রতিটা বাড়ির পাশে একটা না একটা মাটির বাড়ি পাবেন। এই নয়নপুর গ্রামে একটা না একটা মাটির বাড়ি পাওয়া যাবে। এই যে দেখেন এখানে 2টা মাটির বাড়ি, এইখানে হচ্ছে 2টা মাটির বাড়ি, একটা দুইটা মাটির বাড়ি, সবারই একটা না একটা মাটির বাড়ি আছে। এই যে দেখেন একটু মাটির বাড়ির অংশ দেখেন, এই সাইডে মাটির বাড়ি। তো মাটির বাড়ির একটা কিন্তু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য হচ্ছে মাটির বাড়ি গরমের ভিতর ঠান্ডা লাগবে, আপনাকে শরীরটা ঠান্ডা অনুভূত হবে, আর ঠান্ডার ভিতরে কিন্তু আপনার গরম অনুভূত হবে, মানে এসি বলা যায়। গরিবদের এসি যদি বলতে পারেন সেটা মাটির বাড়ি। তো বন্ধুরা, আজকে নয়নপুর থেকে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।